আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন বিষয় নিয়ে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন। আসলে জাভাস্ক্রিপ্ট একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এটা হয়তো এখন শুরুর দিকে আপনারা বুঝতে পারবেন না, তবে আস্তে আস্তে বুঝতে পারবেন। কারণ জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা কাজই কোনো না কোনো ফাংশনের মাধ্যমে হয়। হয়তো আপনারা একটু আগে দেখতে পারছিলেন বা আগের টিউটোরিয়াল গুলোতে দেখেছেন যে আমরা বিভিন্ন ফাংশন কল করতেছি। তো আজকে সেই ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। জাভাস্ক্রিপ্টে ফাংশন কি, ফাংশন কেন ব্যবহার করা হয়, ফাংশনের বিস্তারিত নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন দেখে নিই আজকের আমাদের বেসিক সেটআপ গুলা। ফাংশন নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো এই যে আমাদের একটা এইচটিএমএল ফাইলের সাথে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লিংক আপ করা আছে এবং সেটাকে আমাদের এই পেজে রেন্ডার করা আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ব্রাউজারে রেন্ডার করা আছে। আচ্ছা, তো প্রথমত ফাংশন কি? ফাংশন কি যদি থিওরিটিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ফাংশন কি? মনে করেন ফাংশন একটা রোবট। রোবটকে আপনি যতবার কল করবেন, রোবটকে যে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে রোবট তাই তাই করবে। ঠিক আছে, একটা রোবট কি করে? একটা রোবট মনে করেন ক্রিকেট খেলা বল করে। বলার বলার হিসেবে একটা রোবট বানানো হলো। রোবটকে যখন আমি একবার কল করব, তখন রোবট কি করবে? একটা বল করবে। অর্থাৎ রোবটের হাতে বল থাকবে, বল করবে। আবার যখন আবার কল করা হবে, রোবট আবার একটা বল করবে। মানে যতবার এভাবে রোবটকে কল করা হবে ততবার রোবট একবার করে বল ছুঁড়ে মারবে। তো মনে করেন রোবটকে একটা ফাংশন ধরেন বা অন্য কোনো একটা কাজকে আপনি ফাংশন ধরেন। মনে করেন একটা নির্দিষ্ট একটা কোড লিখলেন, সেটা একটা ফাংশনের মধ্যে লিখে রেখে দিলেন। আপনি চাচ্ছেন এই কোডটা বারবার রান হোক। আপনি যতবার ফাংশনকে কল করবেন ততবার কোডটা রান হোক। তো তখন আপনি কি করবেন? একটা ফাংশন তৈরি করবেন, ফাংশনের মধ্যে একটা নির্দিষ্ট কোড রেখে দিবেন। যতবার ওই ফাংশনটাকে কল করবেন ততবার কি হবে? ফাংশনের ওই কোডগুলো এক্সিকিউট হবে। তো একটা ফাংশনের দুইটা অংশ থাকে, এগুলো আপনার আস্তে আস্তে বুঝতে পারবেন। তো চলুন আগে দেখে আসি ফাংশন কি। এই দেখেন, এ জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এ ব্লক অফ কোড। মানে কি, একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কিছু কোডের ব্লক, মানে কিছু কোডের নিয়ে একটা ব্লক তৈরি করা, ডিজাইন টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক। যেটা একটা নির্দিষ্ট কাজ করার জন্য, পার্টিকুলার টাস্ক নির্দিষ্ট আলাদা কাজ করার জন্য সেটাকে পারফর্ম করে, মানে ওই ডিজাইন করা হয়েছে কোডটুকু। মানে ওই কোডটুকু দ্বারা শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজই করবে। যেমন একটু আগে বুঝালাম যে যতবার কল করবেন শুধু একটা করে বলই করবে। কারণ ওই ফাংশনটাকে বলা হয়েছে যে তুমি শুধু বল করবা। তোমাকে বলার হিসেবে ফাংশন বানিয়ে রাখা হয়েছে। যদি ব্যাটিং হিসেবে ফাংশনকে বানিয়ে রাখা হতো, তাহলে ফাংশনকে আপনি যতবার কল করবেন শুধু সে ব্যাট মারবে, ব্যাট দিয়ে বল মারবে, ব্যাট দিয়ে বল মারবে। তো একটা ফাংশন একটা নির্দিষ্ট কাজ করতে পারবে। এটা মনে রাখবেন যে একটা ফাংশন একটা নির্দিষ্ট কাজ করতে পারবে। অর্থাৎ যেই কাজের জন্য যে ফাংশনটা তৈরি করা হয়েছে ওই কাজের বাইরে অন্য কোনো কাজ করতে পারবে না। এই জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এক্সিকিউটেড। এক্সিকিউট মানে কি? অর্থাৎ ওই ফাংশনটা কাজ করে, অর্থাৎ রান হয় কখন? হয় যখন সামথিং ইনভোকস ইট। এখানে ইনভোক বলতে কল করা বোঝায়, দেখেন ব্র্যাকেটে লিখেছে কল ইট। যখন কেউ ফাংশনটাকে কল করবে তখনই জাভাস্ক্রিপ্ট সেই ফাংশনটা কাজ করবে। অর্থাৎ একটা ফাংশনের দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন, আমরা এখানে লিখি ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডিক্লারেশন, ডিক্লারেশন। আরেকটা হচ্ছে কি? ফাংশন ইনভোকেশন, ইনভোকেশন। এই ইনভোকেশনকে বলা হয় কল করা, ঠিক আছে? ইনভোকেশন মানে কল করা। মনে রাখবেন যে একটা ফাংশনের কয়টা অংশ থাকে? দুইটা অংশ। একটা ফাংশনের দুইটা অংশ থাকে, ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ইনভোকেশন, মানে ফাংশনকে কল করা। তো চলুন আমরা দেখে আসি একটা ফাংশন তৈরি করতে হয় কিভাবে। এই দেখেন, এরা সুন্দরভাবে একটা উদাহরণ দিয়েছে, আমরা আমাদের মতো করার চেষ্টা করি। আচ্ছা, ফাংশন তৈরি করার ক্ষেত্রে সবার একটা জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। সেই কিওয়ার্ডের নাম হচ্ছে ফাংশন, FUNC। এই দেখেন ফাংশন লেখা চলে আসছে, ফাংশন দিয়ে এবার ফাংশনের নাম দিতে হবে। কারণ ফাংশনকে যখন কল করবো, মানে ফাংশনকে আমি যখন ডাক, ফাংশনকে তো একটা নাম দিতে হবে। ফাংশনের নাম না দিই তাহলে ফাংশনকে তো আমি ডাকতে পারবো না, তাই না? তাহলে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে যদি 1000 ফাংশন থাকে, তাহলে 1000টা ফাংশনের 1000টা আলাদা আলাদা নাম থাকতে হবে। না হলে আমি কোনটাকে ডাকলে কোনটা আসবে বা কোনটা কাজ করবে এটা তো আমরা জানি না। তাহলে প্রত্যেকটা ফাংশনের একটা নির্দিষ্ট নাম দিতে হবে। তাহলে এখানে একটা ফাংশন তৈরি করলাম যে কল মাই নেম, মানে আমার নামকে ডাকবে, কল মাই
নেম। এই ফাংশনটার নাম হচ্ছে কল মাই নেম। ঠিক আছে, এইবার ফাংশনের নাম দেওয়ার পরে একটা প্যারেনথেসিস দিতে হবে। প্যারেনথেসিস বলতে কি, এই যে এটা, এরপরে একটা এই যে কার্লি ব্র্যাকেট দিতে হবে। হয়ে গেল, একটা ফাংশন তৈরি হয়ে গেল। এবার একটা ফাংশনের যা কিছু তৈরি হবে সবকিছু এর মধ্যে তৈরি হবে। ঠিক আছে, মানে অর্থাৎ এই যে ফাংশন, এইটা ফাংশনের নাম, আর এইটা হচ্ছে ফাংশনের বডি। এই যে এইটা হচ্ছে বডি, এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত ফাংশনের বডি। তো এর মধ্যে আমি যা বলবো, যদি ফাংশনকে বলি তুমি বল করো, ফাংশন বারবার বল করবে। আমি যদি ফাংশনকে বলি তুমি ব্যাট করো, তাহলে বারবার ব্যাট করবে। ঠিক আছে, এর মধ্যে আমি যা বলবো ফাংশন কিন্তু তাই করবে। তো এই ফাংশনের মধ্যে মনে করেন আমি কি করলাম, ফাংশনের মধ্যে আমার নামকে কনসোল করব। এখানে যেহেতু ফাংশনের নাম দিয়েছি কল মাই নেম, আমাকে আমার নাম ধরে ডাকবে কনসোল ডট লগ, এখানে লিখবে আমার নাম ধরে ডাকবে, এই মুন্না আর ইউ দেয়ার, এই মুন্না আর ইউ দেয়ার। এখানে দেখেন কি করলাম, এই ফাংশনের মধ্যে আরেকটু বোঝার জন্য, সুন্দরভাবে বোঝার জন্য এইটা হচ্ছে ফাংশনের একটা স্কোপ বডি। ফাংশনের বডির মধ্যে আমি কনসোল ডট লক করলাম। কনসোল ডট লক করা মানে কি আপনারা তো জানেনই। কনসোল ডট লক করা মানে কনসোলে লক করতে হবে। কি লক করতে হবে, একটা স্ট্রিং। এই স্ট্রিংটাকে আমি লক করলাম। স্ট্রিংটা কি, হেই মুন্না আর ইউ দেয়ার, মুন্না তুমি কি সেখানে আসো। তো চলুন এবার দেখি আমাদের রেজাল্ট কি আসলো। আমরা যে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশনের রেজাল্ট কি আসলো। চলুন এখানে ফাইলটা সেভ করি, দেখি আমাদের ব্রাউজারে কোনো কিছু আসছে নাকি। নাথিং, এখানে কিছুই নাই। দেখেন এখানে কিছুই আসেনি, কারণ কি, ঘটনা কি, দেখেন আমরা তো এখানে ঠিকই কনসোল করলাম, কনসোল ডট লক করে কিন্তু এখানে আমার নামটা সুন্দরভাবে দিয়ে দিলাম। তাহলে কাজ করলো না কেন, এটা চিন্তার বিষয় না। কেন কাজ করলাম, এত সময় ধরে আমরা বা এতদিন পর্যন্ত আমরা যেগুলো টিউটোরিয়াল দেখে আসলাম, আমরা যেখানে কনসোল ডট লক করে যেটাই প্রিন্ট করেছি সেটাই আমাদের এখানে চলে আসতো। চলে আসতো, ঠিক না? তাই নাকি, এখানে তো চলে আসতো। তাহলে এখন কেন আসলো না, এটা একটা চিন্তার বিষয় না? হ্যাঁ, এটা একটা চিন্তার বিষয়। এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হলো, আমি কিন্তু বলেছি ফাংশনের দুইটা অংশ থাকে। কয়টা অংশ, দুইটা অংশ, ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ইনভোকেশন, মানে ফাংশন কল। তাই তো? তো আমি তো এখানে ফাংশন ডিক্লেয়ার করে রাখছি, তাই না? ফাংশন ডিক্লারেশনটা কমপ্লিট হয়েছে, ফাংশনের তো দুইটা অংশ, একটা অংশ কেবল কমপ্লিট হয়েছে, আরেকটা অংশ তো কমপ্লিট হয়নি। তাহলে আরেকটা অংশ কি, ফাংশনকে কল করতে হবে। ফাংশনকে আমি যত সময় কল করবো না তত সময় এই ফাংশন কোনো কাজ করবে না। মানে ফাংশন চুপচাপ বসে থাকবে, মানে রোবট চুপচাপ বসে থাকবে, ওর কোনো কাজ নাই। যখন আমি রোবটকে কল করব, রোবট তুমি এই কাজটা করো, তখনই রোবট সে কাজটা করতে থাকবে। তাহলে এবার ফাংশনে যেহেতু আরেকটা অংশ ছিল কল করা, এবার কল করতে হবে। কিভাবে কল করতে হবে, এখন বলেছিলাম যে ফাংশনকে ডাকতে হয়, কি ধরে ডাকতে হয়, ফাংশনের নাম ধরে ডাকতে হয়। এখানে আমরা ফাংশনের নাম কি দিয়েছিলাম, দেখেন ফাংশন ছিল এটা, আর ফাংশনের নাম দিয়েছিলাম এইটা, কল মাই নেম। তাহলে এই নাম ধরে আমাদেরকে ডাকতে হবে। তাহলে এখানে আমরা ফাংশন কলের জায়গায় কি করব, যেহেতু একটা অংশ হয়েছে আর একটা অংশে কি করবো, কল। কিভাবে ফাংশন কল করতে হয়, ফাংশনের প্রথমে নাম দিবেন কল মাই নেম, এবার কল করতে হবে কিভাবে, এই যে একটা প্যারেনথেসিস দিয়ে দিবেন। ঠিক আছে, প্যারেনথেসিস সেমিকোলন দিয়ে দিবেন। তাহলে কি হবে, ফাংশনকে কল করা। এখানে আমরা কি করলাম, ফাংশনকে ডিক্লেয়ার করলাম, ফাংশনকে ডিক্লেয়ার করলাম, আর এখানে ফাংশনকে কল করলাম। তাই তো, এখানে ফাংশনকে ডিক্লেয়ার করলাম এবং এখানে ফাংশনকে কল করলাম। ওকে, ঠিক আছে। চলুন এবার দেখি, ফাংশনকে আমরা কিন্তু ডিক্লেয়ারও করেছি, ফাংশনকে কলও করেছি, ফাংশনকে কিন্তু ডেকেছি একবার, কিন্তু ফাংশনকে আমরা ডেকেছি, তাই না? ফাংশনকে ডাকলাম, এই ফাংশন তুমি এই কাজটা করো, কি কাজ, কোন কাজটা করো, এই কাজটা করো। চলুন তো দেখি ফাংশন এই কাজটা করে নাকি, কারণ আমরা তো একবার ফাংশনকে ডেকেছি। দেখা যাক এই কাজটা হয়েছে নাকি। এই দেখেন, বুম, রেজাল্ট আমাদের এখানে চলে আসছে। এই দেখেন, হেই মুন্না আর ইউ দেয়ার। আমরা কিন্তু এই কাজটাই করতে বলছে, বলছিলাম কনসোলে এই কাজটা, এই এই লেখাটা তুমি প্রিন্ট করো। এই দেখেন, এই লেখাটা প্রিন্ট করতে বলেছিলাম, কনসোলে কিন্তু এই লেখাটা সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন? তাহলে এর দ্বারা আপনারা কি বুঝলেন, যে একটা ফাংশন ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত ফাংশনকে কল না করা হবে। আর একটা বিষয়, এখানে একবার কল করলাম, একবার ডাক শুনলো, এবার দুইবার কল করে দেখি তো কি হয়। এই লাইনটা আরেকবার কপি করি, দুইবার কল করি। দেখেন একই ফাংশন দুইবার কল করলাম, 56 নম্বর লাইনে একবার করলাম কল করলাম, 57 নম্বর লাইনে আরেকবার কল করলাম। এবার ফাইলটা সেভ করি, সেভ করে দেখি আমাদের রেজাল্ট কি আসলো। ও মাই গড, দেখেন
কি আসলো? 2 বার কিন্তু আসছে, দেখছেন? ফাংশনকে কয়বার কল করেছি? 2 বার কল করেছি। এখানে একটা মজার বিষয় দেখেন, কোড লিখেছি কিন্তু আমি 1 লাইনেই, কিন্তু এই কোড হয়ে গেছে কিন্তু কয় লাইনে? 2 লাইনে। তার মানে কি হলো, ফাংশনের মধ্যে যদি একটা কাজ আমরা করি, সেই কাজ ফাংশনকে আমরা যদি 1000 বার বা 1,00,000 বার বা 1,00,00,000 বারও কল করি, একই কাজ বারবার হতে থাকবে, এক কোড আমাদের বারবার লেখা লাগবে না। আগে কি হয়েছিল, আগে যদি এই কোডটা ডবল প্রিন্ট করতে হতো, তাহলে আমাদের কি এভাবে 2 লাইন 2 বার লেখা লাগতো না? এভাবে লেখা লাগতো না? তাহলে 2 বার প্রিন্ট হতো। কিন্তু এখন আমরা কি করেছি, এই লাইনটাকে আমরা একবার লিখে 2 বার ফাংশনটাকে কল করে দিয়েছি। তাতেই কি হচ্ছে, আমাদের এখানে 2 বার লেখা আসছে। আমরা দেখি এবার 2-3 বার কল করে দেখি, এখানে কয়বার কল করলাম, 1 2 3 4 5 বার। 5 বার কল করে দেখি যে কি আসে। আমরা রিলোড দিয়ে দেখি, বুম, দেখেন এখানে 1 2 3 4 5 বার চলে আসছে। তাহলে দেখতে পাচ্ছেন ফাংশন একটা অসাম জিনিস, ফাংশন একটা অসাম জিনিস, যে ফাংশনের মধ্যে আপনি যা দিবেন সেটাকে যদি কল করেন, তাহলে ফাংশনের মধ্যে যা থাকবে সেটা এক্সিকিউট হতে বাধ্য। যতবার কল করবেন, 1 কোটি বার কল করলে 1 কোটি বার, একবার কল করলে একবার, 200 বার কল করলে 200 বার, 100 বার কল করলে 100 বার ফাংশন আপনাকে রেসপন্স করবে। তাহলে আশা করি ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার, যে ফাংশন, একটা ফাংশনের মধ্যে যা থাকবে সেটাকে যখন আপনি ফাংশনকে কল করবে, তখন সেটা এক্সিকিউট হতে বাধ্য। তাহলে ফাংশনকে কিন্তু আমরা রোবট ভাবতে পারি, এটা একটা রোবট। এই রোবটকে আমরা এখানে কল করেছি, যতবার কল করেছি ততবারে এই রোবটের মধ্যে যা আছে সেই কাজটা হয়েছে। আবার কল করেছি, এই রোবটের মধ্যে যা আছে সেই কাজটা হয়েছে। এই রোবটের মধ্যে সেই কাজটা হয়েছে, যতবার কল করছি ততবার কিন্তু হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন ফাংশন কি। আমি কি আপনাদের মাথার মধ্যে ব্যাপারটা বোঝাতে পেরেছি? ফাংশনটা কি? ফাংশন ওয়ান কাইন্ড অফ রোবট। ফাংশন ওয়ান কাইন্ড অফ রোবট, যে রোবটকে আপনি যতবার কল করবেন ততবার রেসপন্স করবে। আপনি যতবার ডাক দিবেন রোবটকে, রোবটের নাম ধরে, এই রোবট তুমি এই কাজটা করো, রোবটের মধ্যে যে কাজটা বলা থাকবে, যেটা লেখা থাকবে, রোবট সেটাই করবে। ওকে। ওকে, চলো এবার দেখি এরপরে কি আছে। জাভাস্ক্রিপ্ট ফাংশন সিনট্যাক্স, মানে ফাংশন কিভাবে করতে হয়, ফাংশনের সিনট্যাক্স এখানে লেখা আছে। আচ্ছা, এবার হচ্ছে ফাংশনের মধ্যে প্যারামিটার, বাইরে থেকে প্যারামিটার পাস করতে হবে, বুঝছেন? ফাংশনের মধ্যে কিভাবে প্যারামিটার পাস করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। এবার আপনাদের মনে আসতে পারে প্যারামিটার আবার কি? প্যারামিটার তো বুঝি না, প্যারামিটারটা আবার কি? প্যারামিটারটা হলো, আমি যখন রোবটকে কল করব, এই রোবটটাকে ফাংশনকে ডাকবো, তখন ফাংশনের মধ্যে কিছু পাঠাই দেবো। এই ফাংশন, আমি তোমাকে একটা জিনিস দিলাম, একটা ডেটা পাঠালাম, এই ডেটাটাকে দিয়ে তুমি কোনো না কোনো কাজ করো। কি কাজ করবে? ফাংশনের মধ্যে আমরা যে কাজ লিখে দেবো সেই কাজ করবে। যেমন কি, মনে করেন ফাংশনকে যখন কল করব, আমি কল করার সময় আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম 25, ঠিক আছে? কি দিলাম? 25। কল করার সময় ফাংশনের মধ্যে নাম্বার দিয়ে দিলাম। এই এই নাম্বারটা ফাংশন পাবে কিভাবে? এই নাম্বারটা ফাংশন এখানে একটা ভেরিয়েবলের মধ্যে পাবে। আমরা যে কোনো নাম দিতে পারি ভেরিয়েবল। যেমন করেন এখানে নাম দিলাম এস। আপনারা যদি এস না দেন, এখানে এক্স দেন তাও হবে, এক্স দেন তাও হবে। তো এখানে তাহলে ঘটনাটা কি ঘটলো, আমি ফাংশনকে কল করার সময়, এর মধ্যে একটা নাম্বার দিয়ে দিলাম, নাম্বারটা কি 25। এই নাম্বারটা ঢুকে যাবে এর মধ্যে, এজ এর মধ্যে, ঠিক আছে? এজ এর মধ্যে ঢুকে যাবে। এবার এই এজ কে আমরা এই ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারবো। দেখেন কিভাবে ব্যবহার করতে পারবো। আর একটা কনসোল করি যে এখানে মনে করেন এই লেখাটা এখানে মুছে দিলাম, এখানে লিখলাম মাই নেম ইজ মুন্না আহমেদ। এবার এখানে লিখলাম মাই এজ ইজ, মাই এজ ইজ, আমার এজ কত? আমার এজ কত আমি কি জানি? তো জানি না আমার এজ কত। এই যে এটা আমার এজ, তো এইটাকে কপি করে এখানে বসাই দিলাম। আমার এজ কত? আমার এজটা এখানে প্রিন্ট করবে। আমি কি করলাম, এই ফাংশনের মধ্যে দেখেন দুইটা কাজ করছি। এই ফাংশনের মধ্যে কি করেছি, এই ফাংশনের মধ্যে প্রথমে বলেছি মাই নেম ইজ মুন্না আহমেদ, এই লাইনটা প্রিন্ট করবে, ঠিক আছে? এই লাইনটা প্রিন্ট হলো, ঠিক আছে? প্রিন্ট হওয়ার পরে পরের লাইনে আবার বললাম আবার প্রিন্ট করো। কনসোলে কি প্রিন্ট করবা? এই লেখা প্রিন্ট করবা যে মাই নেম ইজ কি, এটা একটা ভেরিয়েবল। আমরা জানি যে কোনো ভেরিয়েবল যখন আমরা এখানে প্রিন্ট করি, এই ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট হয়। তো এজ এর ভ্যালু কি? এজ এর ভ্যালু কত আমরা জানি? এজ এর ভ্যালু অবশ্যই জানি, এই যে যখন কল করেছিলাম
কল করার সময় এজ এর মধ্যে আমরা কত দিয়েছিলাম, 25 দিয়ে দিয়েছিলাম। তাহলে এই এজ এর ভ্যালু কি আসবে, 25। তো তাহলে এখানে প্রিন্ট হওয়ার কথা কি, মাই এজ ইজ 25, এখানে 25 হওয়ার কথা। তো চলুন দেখি কনসোলে কি তাই আসছে নাকি, এই দুই লাইন প্রিন্ট হয় না, কারণ আমরা ফাংশনকে কিন্তু একবার কল করেছি। একবার কল করি নাই, একবার কল করছি। একবার কল করে ফাংশনের মধ্যে কিন্তু দুইটা লাইন প্রিন্ট করেছি, তার মানে ফাংশন একবার কল হবে, একবার কল হয়ে এই দুইটা লাইন প্রিন্ট হবে। তো চলুন দেখি, প্রিন্ট হবে এবং পাশাপাশি যে প্যারামিটারটা আমরা দিয়ে দিয়েছি ফাংশন কল করার সময়, সেটা এখানে প্রিন্ট হবে। চলুন দেখি। এই দেখেন মজার ব্যাপার, দেখেছেন এখানে 25 প্রিন্ট হয়েছে। ফাংশন কিভাবে বুঝলো এখানে 25? আমি তো এখানে এস দিয়েছিলাম, এখানে প্রিন্ট করতেছিলাম এস কে, কিন্তু ফাংশন প্রিন্ট করেছে কি এখানে 25। 25 প্রিন্ট করলে কিভাবে, ফাংশন কিভাবে বুঝতে পারলো যে আমার এজ 25? কারণ আমি ফাংশন কল করার সময় এখানে বলে দিয়েছিলাম যে আমার এজ 25। ঠিক আছে। আর এখানে মনে করেন আর একটা জিনিস আমি দিতে পারি, মনে করেন আরো আরেকটা প্যারামিটার দিব, যে পজিশন হিসাবে মনে করেন প্যারামিটার দিলাম পজিশন। ঠিক আছে। এই পজিশন কয় নাম্বার আছে, 2 নাম্বার আছে না? তাহলে আমি এখানে চাইলে আবার আরেকটা কমা দিয়ে আরেকটা প্যারামিটার দিয়ে দিতে পারি, যেটা স্ট্রিং প্যারামিটার দিব। প্যারামিটার দিলাম যে ডেভেলপার। আমি কি, ডেভেলপার। তাহলে এইবার এই ডেভেলপারটা কোথায় চলে গেল, প্রথম প্যারামিটার ছিল 25, সেটা প্রথম প্যারামিটারের মধ্যে চলে যাবে এজ এর মধ্যে। দ্বিতীয় প্যারামিটারে আমি একটা স্ট্রিং দিয়েছি, এটা দ্বিতীয় প্যারামিটারের মধ্যে, তাহলে পজিশনের মধ্যে চলে যাবে। কারণ ফাংশন কল করার সময় কয়টা প্যারামিটার দিয়েছি, দুইটা প্যারামিটার দিয়েছি। তাহলে প্রথম প্যারামিটার হিসেবে কত দিয়েছি, 25, তাহলে এখানকার প্রথম প্যারামিটারের মধ্যে চলে যাবে এজ। এবার দ্বিতীয় প্যারামিটার হিসেবে আমি ডেভেলপারটা স্ট্রিং দিয়েছি, সেটা চলে যাবে পজিশনের মধ্যে। তাহলে এখানে আবার প্রিন্ট করবে কনসোল ডট লগ। কনসোলে লগ করবে, কি লগ করবে, যে মা আই আই এম এ, আই এম এ দেওয়ার পরে ওই যে পজিশনটা দিয়ে দিলাম। আমার পজিশন কি, দেখেন পজিশনটাকে এখানে প্রিন্ট করে দিলাম। দেখছেন, এখানে কনসোল প্রিন্ট করে দিলাম, পজিশনটাকে প্রিন্ট করলাম। এই পজিশনের ভ্যালু কি বলেন তো আপনারা? পজিশনের ভ্যালু হচ্ছে ডেভেলপার। কিভাবে ডেভেলপার হলো, কারণ এটাকে আমি সেকেন্ড দ্বিতীয় প্যারামিটার হিসেবে এখানে দিয়েছি, আর এখানে দ্বিতীয় প্যারামিটার হিসেবে পজিশন আছে। তাহলে এই ডেভেলপারটা ঢুকে যাবে কিসের মধ্যে, এই পজিশনের মধ্যে। আর এই পজিশনটাকে আমরা কি করেছি, এখানে প্রিন্ট করেছি, তার মানে এই পজিশনের যেটা ভ্যালু সেটা এখানে প্রিন্ট হবে। পজিশনের ভ্যালু অবশ্যই ডেভেলপার। তাহলে এখানে ফাংশনকে আমরা একবার কল করেছি, একবার কল করার পরে ফাংশন একবার ডাক, মানে ফাংশনকে একবার ডাকছি, তাহলে ফাংশন এই কাজগুলো করবে। প্রথমে কি করবে, বলবে মাই নেম ইজ মুন্না আহমেদ, এই লাইনটাকে প্রিন্ট করবে। তারপরে প্রিন্ট করবে যে মাই এজ ইজ এজ, মানে আমি যে এজটা দিয়েছি সে এজটা আসবে। আমি কোন এজটা দিয়েছি, 25, তাহলে মাই এজ ইজ এজ, এজে আসবে মাই এজ ইজ 25 আসবে। তারপরে এখানে আসবে কি, আই অ্যাম এ পজিশন, আমার পজিশনটা কি আছে, ডেভেলপার। এখানে লেখা আসবে আই অ্যাম এ ডেভেলপার, কারণ আমি কিন্তু ফাংশন কল করার সময় এর মধ্যে স্ট্রিং হিসেবে ডেভেলপার দিয়ে দিয়েছি। তো চলুন দেখি আমাদের আশা অনুযায়ী আমরা ফলাফল পাই নাকি। এই দেখেন চলে আসছে, বুম, দেখছেন এখানে মাই নেম ইজ মুন্না আহমেদ, এটা তো ঠিক আছে। মাই এজ ইজ 25, আমরা বাইরে থেকে যখন ফাংশন কল করেছিলাম, রোবটকে কল করেছিলাম, তখন 25 দিয়ে দিয়েছিলাম। আর ডেভেলপার একটা স্ট্রিং দিয়ে দিয়েছিলাম, এই দেখেন ডেভেলপার এখানে চলে আসছে। এই দেখেন ডেভেলপার এখানে স্ট্রিং দিয়েছিলাম না, আমরা কিন্তু এখানে ডেভেলপার প্রিন্ট করি না, আমরা এখানে পজিশনটাকে প্রিন্ট করছি, পজিশন ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি। এই পজিশন ভেরিয়েবলের মধ্যে আমরা কিন্তু এই ডেভেলপারটাকে ঢুকাই দিয়েছি, যখন ফাংশনকে কল করেছি তখন এই পজিশন ভেরিয়েবলের মধ্যে এটাকে ঢুকাই দিয়েছি। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে যখন আমরা ফাংশন কল করব, চাইলে ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার আমরা ঢুকাই দিতে পারি। যে এই প্যারামিটারটা আপনাকে দিয়ে দিলাম, যে এই প্যারামিটারটা কোনো না কোনো কাজে ফাংশনটা ব্যবহার করতে পারে। ঠিক আছে, আশা করি আপনারা ব্যাপারটা বুঝেছেন। ওকে, এরপরে কি আছে চলুন আমরা বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। এখানে আছে ভাই ফাংশন, কেন ফাংশন, কেন ফাংশন ব্যবহার করা হয়? উইথ ফাংশন ইউ ক্যান রিইউজ কোড। রিইউজ কোড মানে কি, কোডকে রিইউজ করতে পারেন, বারবার ব্যবহার করতে পারবেন। কিভাবে বারবার ব্যবহার করতে পারবেন, আগের বার কিন্তু আমরা বলেছি যে একই কোড আমার বারবার লেখার দরকার নেই। এই 3 লাইন কোড আমি চাচ্ছি 6বার হোক, ডবল হোক, তাহলে কি করব, এখানে দেখেন আমি ডাবল কল করলাম, 2বার কল করলাম না, এই একবার কল করলাম, এই একবার কল করলাম। তাহলে প্রথমবার কল হবে এইবার এগুলা, তারপর আবার যখন 2বার, দ্বিতীয়বার আমি যখন ফাংশনকে কল করেছি আবার এই 3টা লাইন প্রিন্ট হবে, তাহলে 6বার প্রিন্ট হবে। চলুন দেখে আসি। দেখেন এখানে কয় লাইন হয়েছে, 1 2 3 4 5 6, 6 লাইন প্রিন্ট হচ্ছে। দেখেছেন ব্যাপারটা? এখন যদি আমি আবার এখানে কল করি, 3বার ফাংশনকে কল করি, তাহলে এখানে 9 লাইন চলে আসবে।
দেখেন এখানে 9 লাইন কোড চলে আসছে, কিন্তু আমরা এখানে লিখেছি কয় লাইন কোড? 3 লাইন কোড। তাহলে আমরা কি কোডকে আমরা রিউজ করতে পারছি, বারবার ব্যবহার করতে পারছি, একই কোডকে আমরা বারবার ব্যবহার করতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন ইউ ক্যান রাইট কোড দ্যাট ক্যান বি ইউজড মেনি টাইম। দেখেন আপনি কোড লিখতে পারেন যেটা বিভিন্ন মেনি টাইম, অনেকবার ব্যবহার করা যাবে। মানে আপনি ফাংশন একবার লিখে রাখলেন, কিন্তু এই ফাংশনকে আপনি 1000 বার বা 1 কোটি বার যদি কল করেন, সে 1 কোটি বারই আপনি ব্যবহার করতে পারেন। সেটাই বলছে। তাহলে ফাংশন একটা অসাম জিনিস, ব্যাপারটা কি বুঝতে পারছেন? ফাংশন একটা অসাম জিনিস। তারপর দেখেন ইউ ক্যান ইউজ দ্য সেম কোড উইথ ডিফারেন্ট আর্গুমেন্টস। একই কোড ভিন্ন আর্গুমেন্ট মানে ভিন্ন প্যারামিটার দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন টু প্রডিউস ডিফারেন্ট রেজাল্ট। এবার ব্যাপারটা বোঝা যাক এই লাইনটা দ্বারা কি হয়েছে। দেখেন এখানে তো ঠিকই ছিল যে আচ্ছা, আরো বোঝার সুবিধার্থে আমি কি করি, এই লাইনটাকে কেটে দিই। লাইনটা কেটে দিয়ে কি হয়েছে, এখানে দুইটা লাইন তাহলে প্রিন্ট হবে। মাই এজ ইজ এজ, মানে আমি যে এজটা দিব 25 এজ দিয়েছি, এখানে 25 আসবে, তাই তো? আচ্ছা, এই লাইনটাও কেটে দিই, আমরা সিঙ্গেল প্যারামিটার নিয়ে কাজ করি, তাহলে ব্যাপারটা বুঝতে আপনাদের আরো সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখেন এই ফাংশন কি করতেছে, কিচ্ছু করতেছে না, কিন্তু এই ফাংশনের কাজ একটা লাইন শুধু প্রিন্ট করা। দেখেন এই লাইনটা প্রিন্ট করছে, কি লাইন প্রিন্ট করছে? মাই এজ ইজ এজ। এজটা কি? এই এজ। এই এজ কোথা থেকে পাচ্ছে? এই ফাংশন যখন কল করছে সেখান থেকে পাচ্ছে। তাহলে মাই এজ ইজ এজ। তাহলে এখানে এই ফাংশনটাকে একবার কল করলাম, কল করে এখানে তাহলে আমাদের ফাংশনের আউটপুট কি আসবে? মাই এজ ইজ, যে এজটা দেবো সেটা, তাহলে আমরা দিয়েছি 25, তাহলে আসবে মাই এজ ইজ 25। রেজাল্ট দেখে আসি, এই দেখেন এখানে আসছে মাই এজ ইজ 25। আমার ফাংশনকে এবার আরেকবার কল করবো। এইবার কল করার সময় হবে, এবার 30 দিয়ে দিলাম। প্রথমবার 25 দিছি, তারপর এবার 30 দিছি, তাহলে এখানে রেজাল্ট কি আসার কথা? প্রথমবার যখন ফাংশন কল করেছে, এই লাইনে যখন ফাংশনকে কল হয়েছে তখন ফাংশনের কাছে যাবে, কল করবে ফাংশনকে, ফাংশনের কল করার পরে এখানে এই লাইনটা প্রিন্ট করবে, প্রিন্ট করে দেখবে এস কত দেওয়া। এই প্রথমবার কলেরটা 25 দেওয়া, তাহলে প্রিন্ট করবে 25। আচ্ছা, এবার ওই লাইন শেষ, আবার তারপরে আবার 57 নম্বর লাইনে আসবে। 57 নম্বর লাইনে এসে দেখবে ফাংশনকে আবার কল করা হয়েছে, তখন আবার ফাংশনের কাছে যাবে, তখন আবার ফাংশন এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার সময় দেখবে যেখানে এস কত দেওয়া, এস 30 দেওয়া, এখানে 30 দেওয়া, তখন প্রিন্ট হবে কি? মাই এজ ইজ 30। চলুন তো দেখি রেজাল্ট কি তাই আসছে নাকি। এইটাই প্রথমে আসছে মাই এজ ইজ 25, তারপর আসছে কি? মাই এজ ইজ 30। ব্যাপারটা কত অসাম দেখছেন, যে আমি এখানে প্রথমে 25 তে কল করেছি, তাই এখানে 25। দ্বিতীয়বার 30 দিয়ে কল করেছি, তাই এখানে 30। এখানে যদি আমি 100 দিয়ে কল করি, মনে করেন 100, তাহলে থার্ড টাইমে এর ভ্যালু, এজ এর ভ্যালু কত হবে? 100 হবে। তো চলুন আমরা ফাইল সেভ করে দেখে আসি। এই দেখেন প্রথমবার 25 দিয়ে কল করেছিলাম, রেজাল্ট 25। দ্বিতীয়বার 30 দিয়ে কল করেছিলাম, রেজাল্ট 30। কি ব্যাপার, 100 হয়নি কেন? ও, এটা ওখানে পেজ রিলোড হয়নি। এই যে এখানে 25 দিয়ে কল করেছিলাম 25, দ্বিতীয়বার 30 দিয়ে কল করেছি 30, এবং তৃতীয়বার 100 দিয়ে যখন কল করেছি তখন এর রেজাল্ট কি আসছে? 100 আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ফাংশন একটা অসাম জিনিস, মানে ফাংশনের মধ্যে আমি যা পাস করব ফাংশন সেটাকে গ্রহণ করতে পারবে, গ্রহণ করে ওই ডেটাটাকে দিয়ে কোনো না কোনো কিছু করতে পারবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে ফাংশনের মধ্যে এক একবার কলের সময় আমরা কিন্তু এক এক ধরনের ডেটা আমরা দিতে পারি ডাইনামিক ভাবে। আচ্ছা, এবার আরেকটা বিষয়, রিটার্ন। রিটার্ন করা ব্যাপারটা দেখ, ফাংশন কি করে? কোনো কিছু রিটার্ন করে। ফাংশন সবসময় মনে রাখবেন, একটা ফাংশন কোনো না কোনো কিছু রিটার্ন করেই। কিভাবে বুঝবেন কোনো না কোনো কিছু রিটার্ন করে? ফাংশন কি করে, একটা ফাংশনকে যখন আমরা কল করি, যখন আমরা ফাংশনকে একটা কল করি, তখন ফাংশনের মধ্যে সকল কোড এক্সিকিউট হয়, এক্সিকিউট হওয়ার পরে একদম শেষে এসে, আমার কারণে এক্সিকিউট হয়ে যায়, একদম শেষে এসে ফাংশন কোনো না কোনো কিছু রিটার্ন করে। যদি আমরা সেটা ম্যানুয়ালি রিটার্ন করে দিই সেটা রিটার্ন করবে, আর যদি আমরা কোনো কিছু রিটার্ন না করে দিই তাহলে আনডিফাইন্ড রিটার্ন করবে। তো মনে করেন এখানে এই লাইনটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে এখানে রিটার্ন, রিটার্ন লিখে দিলাম, রিটার্ন লিখে দিলাম একটা স্ট্রিং, রিটার্ন লিখলাম যে আই অ্যাম সাকসেস, এস ইউ সাকসেসফুলি কল্ড। তাহলে এই ফাংশনটাকে যখন কল করা হবে, এই ফাংশনটাকে যখন কল করা হবে তখন, এই ফাংশনটাকে যখন কল করা হবে তখন কি করবে? এই ফাংশন দেখেন প্রথমে এই প্রিন্ট, এই লাইনটাকে প্রিন্ট করবে,
লাইনটাকে প্রিন্ট করে এস পাবে, এস এর মধ্যে এরপরে আবার নিচে আসবে, নিচে আসার পরে দেখবে এখানে রিটার্ন স্টেটমেন্ট আছে। রিটার্ন স্টেটমেন্টে এসে কি করবে, এই লাইনটাকে রিটার্ন করে দিবে। রিটার্ন করে দিবে মানে ফাংশন থেকে বের করে দিবে, ফাংশন থেকে বের করে এখানে এনে দিবে। ঠিক আছে, এরপরে যদি কোনো লাইন থাকে, এরপরে মনে করেন আরো অনেক লাইন আছে, কনসোল ডট লগ, এই 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 লাইনগুলো আর কাজ করবে না। দেখেন এখানে যাই লেখা থাকুক, এই লাইনগুলো আর কাজ করবে না। দেখেন কি হয়ে গেছে, দেখছেন, ফ্যাকাশে হয়ে গেছে। তার মানে রিটার্নের পরে ফাংশন আর কখনো এক্সিকিউট হয় না। যদি রিটার্ন স্টেটমেন্ট দেওয়া হয়ে যায়, ফাংশনে মনে করেন 1000 লাইন আছে, এখানে আরো অনেক লাইন আছে, মনে করেন এগুলো অনেক লাইন আছে। প্রথমে এই লাইন এক্সিকিউট হবে, তারপর এই লাইন এক্সিকিউট হবে, এই লাইন এক্সিকিউট হবে, তারপর এই লাইন এক্সিকিউট হবে, তারপর এই লাইন এক্সিকিউট হবে। তারপরে কি করবে, এসে দেখবে রিটার্ন স্টেটমেন্ট আছে। যখন রিটার্ন স্টেটমেন্ট আছে তখন এটাকে রিটার্ন করে ফাংশন থেকে বের হয়ে চলে আসবে। এরপরে আর যদি কোনো লাইন থাকে সে লাইনগুলো এক্সিকিউট হবে না, কাজ করবে না। এই কারণে দেখতে পাচ্ছেন এটা কি হয়ে আছে, একদম ফ্যাকাশে হয়ে আছে। আচ্ছা, তাহলে এই ফাংশনের কাজ কি দেখেন। এই ফাংশন কি করবে, প্রথমে এই ফাংশন প্রথমে কি করবে, আমার এসটাকে প্রিন্ট করে তারপরে আই এম সাকসেসফুলি কল্ড এটাকে রিটার্ন করবে। তো চলুন দেখি কি রিটার্ন করতেছে। এই দেখেন, মাই এজ ইজ 25। এবার এখানে একটা বিষয় দেখেন, এ কিন্তু একটা বিষয়, একটা স্ট্রিং রিটার্ন করেছে। কি string? এই যে আই এম সাকসেসফুলি কল্ড, এই স্ট্রিংটা রিটার্ন করেছে। এই স্ট্রিংটা এখন আমরা কোথায় পাবো, এই রিটার্নটা করেছে কোথায়, একটা প্রশ্ন থাকে কিন্তু, এই রিটার্নটা করলো কোথায়। আমি যে ফাংশনকে কল করলাম, ফাংশন তো এই কাজটা করলো, ঠিক আছে, এই লাইনটাকে আমি কল করেছি, এই লাইনটা এখানে সুন্দরভাবে কল হলো, কাজ হলো। তো এরপরে যে ফাংশন শেষে গিয়ে একটা কিছু রিটার্ন করলো, একটা স্ট্রিং, এই স্ট্রিংটাকে আমরা কোথায় পাবো, এই স্ট্রিংটাকে রিটার্ন করে কোথায় জানেন, এই ফাংশনের কাছে, মানে যেখানে ফাংশনকে কল করা হয়েছে এখানে ফেরত এনে দেয়। তো আমরা জানি যে কোনো ডেটাকে যদি আমরা স্টোর করতে চাই তাহলে কিন্তু আমার ভেরিয়েবলের মধ্যে স্টোর করা লাগে, ভেরিয়েবলের মধ্যে স্টোর করা লাগে না। তাহলে এখানে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমি রেজাল্ট নামে, তারপরে যদি ফাংশনটাকে কল করি তাহলে কি করবে দেখ, এখানে আমি ফাংশনটাকে কল করলাম, ফাংশন কল হলো, এই লাইনটা প্রিন্ট হলো। তারপর যখন এই লাইনটাকে রিটার্ন করে দিছে, এই লাইনটাকে ফাংশন থেকে বের করে দিয়ে এখানে রাখবে, এবং এই লাইনের রেজাল্টটা এই রেজাল্টের মধ্যে, রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। এইবার চলুন আমরা দেখেছি রেজাল্টের মধ্যে তাহলে কি, আমরা তো ফাংশনকে কল করলাম, দেখেন ফাংশনকে কল করছি, দেখেন আগের মতোই আছে, দেখেন ফাংশনকে কল হয়েছে, এই দেখেন ফাংশন কল হয়েছে। আমরা এখানে ফাংশনকে কল করেছি না, ফাংশনকে কল করেছি, আমরা বলেছি যখন ফাংশনকে কল করবে এই লাইনটা প্রিন্ট হবে, লাইনটা ঠিকই প্রিন্ট হয়েছে। প্রিন্ট হয়ে সেই লাইনটাকে রিটার্ন করে দিয়েছে, যে লাইনটাকে রিটার্ন করে দিয়েছে সেই লাইনটা কোথায়, সেই লাইনটা ঢুকে পড়েছে এই রেজাল্টের মধ্যে। এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে যেহেতু আমরা কি করেছি, এই ফাংশনটাকে অ্যাসাইন কল করেছি, তো এখন এই রেজাল্টের মধ্যে কি আছে আসুন আমরা বোঝার চেষ্টা করি, রেজাল্টের মধ্যে কি আছে, প্রিন্ট করার দেখি রেজাল্টের মধ্যে দেখি কি আছে। এবার আমরা সেভ করি, চলুন দেখে আসি রেজাল্টের, তাহলে রেজাল্টের মধ্যে কি থাকার কথা, এই স্ট্রিংটা থাকার কথা, আই এম সাকসেসফুলি কল্ড। কারণ কি, এই রেজাল্টের মধ্যে আমরা ফাংশনকে কল করেছিলাম না, এই ফাংশনকে কল করেছিলাম, আর ফাংশন রিটার্ন করেছে ওকে এইটা। তো চলুন দেখে আসি রেজাল্টের মধ্যে কি থাকে। এই দেখেন, আই এম সাকসেসফুলি কল্ড, এটা কত নাম্বার লাইন দেখেন প্রিন্ট করছি আমরা, 62 নাম্বার লাইনে, দেখেন 62 নাম্বার লাইনে আমরা রেজাল্টকে প্রিন্ট করছি। আর রেজাল্টের মধ্যে কি আছে, আই এম সাকসেসফুলি কল্ড, এইটা আছে। আর এটা কোথায় ছিল, এইটা ছিল ফাংশনের মধ্যে রিটার্ন করা, এই দেখেন ফাংশনের মধ্যে আমরা সুন্দর করে এটাকে রিটার্ন করে দিয়েছিলাম। তো সেই রিটার্ন স্টেটমেন্টটা আমাদের রেজাল্টের মধ্যে আসছে, এবং সেই রেজাল্টটাকে আমরা প্রিন্ট করছি 62 নাম্বার লাইনে, দেখেন প্লে ডট সিএস এর 62 নাম্বার লাইনে আই এম সাকসেসফুলি কল্ড হয়ে গেছে। এইবার এখন প্রশ্ন আসতে পারে, যদি আমরা রিটার্ন না করি, আমি একটু আগে আপনাদের বলেছি যদি কোনো কিছু রিটার্ন না করা হয়, ফাংশন সবসময় কোনো না কোনো কিছু রিটার্ন করেই। তো এটাকে আমরা তো বলে দিয়েছি যে তুমি এটা রিটার্ন করবা, যদি আমরা বলে না দিই তাহলে ফাংশন কি রিটার্ন করবে, ফাংশন তো সবসময় কোনো না কোনো কিছু রিটার্ন করে। তাহলে এখানে কি করবে দেখেন, যখন আমরা ফাংশনকে কল করলাম তাহলে ফাংশন এই লাইনটা এক্সিকিউট করলো, করার পরে ফাংশন নিচে চলে আসবে, নিচে এসে তো কোনো কিছু রিটার্ন করবে। কেন কোনো কিছু রিটার্ন করার পেয়েছে, কোনো কিছু তো পাইনি, কারণ আমরা কোনো কিছু বলে দিইনি রিটার্ন। কিন্তু ফাংশনের একটা গুণ আছে বা একটা অভ্যাস আছে যে ফাংশন কোনো না কোনো কিছু রিটার্ন করবেই। যেহেতু আমরা এখানে একটা কোনো কিছু বলে দিয়েছি যে একটা কোনো কিছু রিটার্ন করাই, আমরা বলে দেয়নি যে কি রিটার্ন করতে হবে, তাহলে ফাংশন নিজের মতো করে একটা আনডিফাইন্ড ভ্যালু রিটার্ন করে দিই, আনডিফাইন্ড ভ্যালু। তো চলুন আমরা দেখে আসি তাহলে এবার রেজাল্টের মধ্যে কি আসলো আমরা দেখি। কারণ আমরা এখানে ফাংশন কল করেছি, তো ফাংশন তো কোনো না কোনো কিছু রিটার্ন করবেই, সেই রিটার্নটা অবশ্যই রেজাল্টের মধ্যে আসবে, আর সেই রেজাল্টটাকে আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি।
চলুন দেখে আসি আমাদের রেজাল্ট কি আসে। এই দেখেন আনডিফাইন্ড আসছে, দেখছেন? এই যে 60 নাম্বার লাইন, 60 নাম্বার লাইন আমরা কি করেছি, এই দেখেন রেজাল্টটাকে প্রিন্ট করেছি, কনসোল ডট লগ রেজাল্টটাকে প্রিন্ট করেছি 60 নাম্বার লাইন। এই দেখেন রেজাল্ট কি আসছে, আনডিফাইন্ড। দেখতে পাচ্ছেন রেজাল্ট আসছে আনডিফাইন্ড। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে মানে ফাংশন অল টাইম কোনো না কোনো কিছু রিটার্ন করতেই থাকবে, রিটার্ন করবে। এটা ফাংশনের একটা গুণ বা ফাংশনের একটা মানে সিস্টেম এভাবে করা যে ফাংশন কোনো না কোনো কিছু রিটার্ন করবে। যদি আপনি কোনো কিছু নিজে থেকে রিটার্ন করে না দেন, তাহলে সে নিজের মতো করে আনডিফাইন্ড রিটার্ন করে দিবে। ওকে, তারপরে দেখুন এইখানে, আচ্ছা এখানে একটা ফাংশন নিয়ে করা, এটা কি আপনার বোঝাবো নাকি? আচ্ছা, এখানে একটা ভ্যালু দেয়, এটা কঠিন জিনিস, আপনারা হয়তো শুরু থেকে বুঝবেন না। তাহলে আমি একটা নিজে থেকে ফাংশন তৈরি করে ওকে বোঝাই। মনে করেন একটা নতুন ফাংশন তৈরি করবো, হ্যাঁ, তো একটা ফাংশন তৈরি করবো, ফাংশন মাল্টিপ্লাই ভ্যালু নামে একটা ফাংশন তৈরি করলাম, ঠিক আছে? মাল্টিপ্লাই ভ্যালু ভ্যালু নামে একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশন কি তৈরি নিবে, একটা হচ্ছে ইয়ে নিবে, আপনার হচ্ছে ভ্যালু নিবে। কি নেবে, ভ্যালু। মনে করেন এক্স নামে একটা ভ্যালু নেবে, এই এক্স এর সাথে 2 দিয়ে গুণ করে দেবে। তাহলে কনসোল ডট লগ কি করবে, এই এক্স এর সাথে এক্স ইন্টু 2 কি করবে, তাহলে এক্স কে 2 দিয়ে গুণ করে রেজাল্টটাকে প্রিন্ট করবে। এই দেখেন এক্স ইন্টু টু, এক্স কি, এক্স এর ভ্যালুটা কোথায় পাবে, যখন আমরা ফাংশনকে মাল্টিপ্লাই ভ্যালুকে কল করব তখন এই এক্স এর ভ্যালুটা দিয়ে দেবো, তার সাথে কি করবে 2 গুণ করে সেই রেজাল্টটাকে কি করবে, কনসোলে প্রিন্ট করবে। তো চলুন দেখি হয় নাকি তাই। আমরা এখানে ফাংশনকে কল করলে মাল্টিপ্লাই ভ্যালুকে কল করলাম, কল করে এর মধ্যে 10 দিয়ে দিলাম। তাহলে দেখেন মাল্টিপ্লাই ভ্যালুর মধ্যে যখন 10 দিলাম, এই 10 কোথার মধ্যে চলে গেল, এই এক্স এর মধ্যে চলে গেল। এবার ফাংশনের মধ্যে কি কি বলেছি, এই এক্স ইন্টু 2 মানে 10 গুণ 2, তাহলে কি হবে 20। তো চলুন তো দেখি আমাদের রেজাল্ট 20 আসে নাকি, কনসোলে প্রিন্ট হয় নাকি রেজাল্ট 20। এই দেখেন রেজাল্ট 20 আসছে, দেখছেন? আমরা কিন্তু ফাংশনের মধ্যে দিয়েছিলাম কত, 10, সেই 10কে আমরা আবার 2 দিয়ে গুণ করেছি। তাহলে একটা জিনিস আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে ফাংশনের মধ্যে আমরা যাই দিই সেটাকে দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো, ফাংশনের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারবো। অর্থাৎ ফাংশনের মধ্যে যখন একটা প্যারামিটার হিসেবে কোনো ভ্যালু আমরা প্রদান করব, সেই ভ্যালুকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াচাড়া করতে পারবো, সেটাকে ব্যবহার করতে পারবো, তাই তো মডিফাই করতে পারবো। এবার আরেকটা জিনিস দেখেন, কি করব, এবার রিটার্ন করব, কোনো কিছু ইয়ে করবো না, রিটার্ন করব কি, এক্স ইন্টু 5 বা 2, আগে যেটা ছিল সেটাই রিটার্ন করে দিলাম। তাহলে এই ফাংশনটা কি করছে, এক্স ভ্যালু নিচ্ছে প্যারামিটার হিসেবে নিয়ে এক্স কে 2 দিয়ে গুণ করছে, মানে এক্স এর ভ্যালু যাই হবে তাকে 2 দিয়ে গুণ করে দেবে। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত, 10, সেটাকে কি করছে, 2 দিয়ে গুণ করছে, গুণ করে সেটাকে রিটার্ন করে দিচ্ছে। কিন্তু দেখেন এই ফাংশন অন্য কোনো কিন্তু কাজ করছে না, এই ফাংশন আগের ফাংশনে যেমন আমরা কনসোল করেছি, এই ফাংশন কোনো কাজ করছে না, এই ফাংশন শুধু রিটার্ন করছে। এই ফাংশনকে তাহলে আমরা কলও করেছি, কিন্তু কল করি নাই। তো এইবার এক্স ইন্টু 2 মানে এক্স এর ভ্যালু 10 ইন্টু 2 হলে 20, এই 20টাকে আমরা কোথায় পাবো, যাতে রিটার্ন করে দিছে, দেখেন এখানে কিন্তু আসেনি। তাহলে এই ভ্যালুটাকে কোথায় পাবো, আপনারা একটু মাথা কাটান তো। এই ভ্যালুটাকে পেতে হলে আমরা করতে হবে, এখানে আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে, রেজাল্ট ইকুয়াল টু এই যে, এইবার এই রেজাল্টের মধ্যে আমরা এই ভ্যালুটাকে পাবো, কারণ রিটার্ন করতেছে, আমরা জানি কোনো কিছু যখন রিটার্ন করে দেয় তখন এই এখানে চলে আসে, আর এখানকার রেজাল্টটা এই রেজাল্টের মধ্যে বা এই ভেরিয়েবলের মধ্যে চলে আসে। তাহলে আমরা যদি এবার রেজাল্টটাকে কনসোল করার চেষ্টা করি, কনসোল করে দেখি এর মধ্যে কি আছে, রেজাল্ট সেভ করি, সেভ করে দেখুন এবার হলো। এইবার দেখেন 20 রেজাল্ট চলে আসছে, দেখেন 54 নম্বর লাইনে আমরা প্রিন্ট করছি। এই দেখেন রেজাল্টটাকে প্রিন্ট করছি কয় নম্বর লাইনে, 54 নম্বর লাইনে। দেখতে পাচ্ছেন 54 নম্বর লাইনে ঠিক 20 চলে আসছে। আমরা কিন্তু ফাংশনের মধ্যে কিছুই করে নাই, আমরা এখানে ফাংশনটাকে কল করছি 10 দিয়ে। 10 দিয়ে কল করার ফলে ফাংশন কি করছে, ওই 10টাকে মডিফাই করে 2 দিয়ে গুণ করে রিটার্ন করেছে, 2 দিয়ে গুণ করে এটাকে ফেরত দিয়েছে, ফেরত দিয়েছে, আমরা সেটাকে রেখেছি রেজাল্টের মধ্যে, রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে। সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি।
আপনাদের যদি কনস্ট বুঝতে আপনাদের অসুবিধা হয়, তাহলে আমরা এখানে লেট দিয়ে দিই। লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, কনস্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। আপনাদেরকে গত ভিডিও তো বলেছি, আগের ভিডিওগুলোতে যখন ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করছি তখন কিন্তু বলেছি। আচ্ছা। আচ্ছা, আমাদের লোকাল ভেরিয়েবল, ভেরিয়েবল ডিক্লেয়ার উইদিন এ জাভাস্ক্রিপ্ট ফাংশন বিকাম এ লোকাল ভেরিয়েবল। আচ্ছা, এই বিষয়গুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। আপনারা যদি একসাথে এতগুলো নেন তাহলে আপনাদের মাথার উপর বেশি প্রেশার পড়ে যাবে। তো এই ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি, পরের ভিডিওতে লোকাল ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করবো।